নমস্কার, বন্দে ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও শ্রদ্ধা আপনাদের সবাইকে। মাতৃভাষার সাথে আমরা প্রত্যেকেই জড়িয়ে আছি। মাতৃভাষার মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের আশা, আকাঙ্ক্ষা, আবেগ, অনুভূতি প্রকাশ করে থাকি। একটা কথা আছে, মোদের গরব মোদের আশা আমাদেরই বাংলা ভাষা। আমরা শুধু বাংলা ভাষা নয়, প্রত্যেকটা মাতৃভাষা এবং পিছিয়ে পড়া ভাষাকে আজকে সম্মান জানাবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সবার আগেই পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে স্টুডিওতে যারা উপস্থিত আছে, আমার ঠিক পাশেই আছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গ্রাম ও সমাজ বিভাগের অধ্যাপক ডক্টর রাজেশ চ্যাটার্জি। নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত। তার ঠিক পাশেই আছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর নির্মল দাস। নমস্কার নির্মল বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। সবার প্রথমে আপনাদের দুজনের কাছেই রইল আজকের দিনের বিশেষ শুভেচ্ছা ও শ্রদ্ধা। আর আমরা যে আপনাদেরকে আজকে পেয়েছি আমাদের অনুষ্ঠানে, সেটা আমাদের কাছে ভীষণভাবে গর্বের বিষয়, আনন্দের বিষয়। তো সবার প্রথমে একটা কথাই আমি দুজনের কাছেই শুনবো, তবে আগে কিন্তু আমি রাজেশ বাবুর কাছে শুনতে চাইবো যে কেমন লাগছে শিক্ষা দপ্তরের শিক্ষামূলক একমাত্র চ্যানেল বন্দে ত্রিপুরা, যার মধ্যে আমরা মাতৃভাষা নিয়ে আলোচনায় বসেছি। সত্যিই আমি খুব গর্বিত আজকে এখানে আসতে পেরে, এবং আমি আপ্লুত যে আপনারা আমাদেরকে এখানে নিমন্ত্রণ জানিয়েছেন। এই একটা ত্রিপুরার মধ্যে একটাই একমাত্র শিক্ষামূলক যে চ্যানেল, সেটা আমি দেখি। এই চ্যানেলটা যেদিন থেকে উদ্বোধন হয়েছে আমি সেদিন থেকে দেখার চেষ্টা করি। খুবই খুবই ভালো প্রোগ্রাম হয়, এবং আশা রাখছি ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আরো ভালো প্রোগ্রাম হবে, এবং আমাদের ত্রিপুরাকে, আমাদের ভারতবাসীকে আরো রকমের ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ রাজেশ বাবু। এবার নির্মল বাবু, আপনার কাছ থেকে শুনবো আপনার অনুভূতি, যে এখানে এসে কেমন লাগছে এই বিশেষ একটা অনুষ্ঠানের মধ্যে। খুবই ভালো লাগছে। ডক্টর রাজেশ চ্যাটার্জি আমার কথাগুলো বলেই দিয়েছেন প্রায়, এবং পাশাপাশি একই যে কথাটা আরো বলার যোগ করা, সেটা হচ্ছে যে এই চ্যানেল উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি ঘটুক, এটা আমি প্রত্যাশা রাখছি। একদম একদম। সবার প্রথমে আমি কিন্তু নির্মল বাবুর কাছে যাচ্ছি, যেহেতু আপনি কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলার সাথে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করছেন, তো সেই অর্থে আপনার কাছে যাওয়া প্রথমে তো জিজ্ঞেস করবো এটাই, যে এই বাংলা ভাষা এবং আন্তর্জাতিক মাতৃভাষা, আমরা যেহেতু বাঙালি, আমাদের কাছে একটা ভীষণভাবে গর্বের দিন আজকে, এবং এই দিনটার সাথে কিন্তু আমাদের কাছে অনেকগুলো বিষয় আমাদের চোখের সামনে উঠে আসে। সেই পূর্ব বাংলার কথাই যদি বলি, যেখানে অনেক যুবকের রক্তে, আমি বলতেই পারি আমাদের ভাইয়ের রক্তে রাঙা সেই 21শে ফেব্রুয়ারি, তো সেটা, এবং তার পাশাপাশি ইউনেস্কোতে যে স্বীকৃতির একটা লড়াই, মানে কিছু ঘটনা আমাদেরকে কিন্তু সত্যি আন্দোলিত এবং আলোড়িত করে তোলে। আপনি এই দিনটা এবং এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। একটু পিছিয়ে যাব, পিছিয়ে গিয়ে আমি কথাটা বলা শুরু করছি। একটা জাতিগোষ্ঠীর মানুষের ভাষা, সেটা তৈরি হওয়ার পেছনে জল, মাটির অবদান থাকে, এবং এই মাটির সঙ্গে মানুষের যে সম্পৃক্তি, সেটাই একটা ভাষার জন্ম দেয়। ফলে এই ভাষা থেকে মানুষ কখনোই বিচ্ছিন্ন হতে পারে না। একদম। তার মাতৃভাষা সে যেখানেই থাকুক, দীর্ঘদিন ধরেও যদি কখনো মাতৃভাষা না বলে থাকে, তাও স্বতঃস্ফূর্তভাবে তার মুখ থেকে ওই ভাষাটা সুযোগ পেলেই বেরিয়ে আসবে। ফলে মাতৃভাষার গুরুত্বটা কিন্তু ভীষণভাবে অনস্বীকার্য। তো এই ব্যাপারটা উপলব্ধি করেছেন আমাদের যারা স্রষ্টারা আছেন, কবিরা, সাহিত্যিকেরা, শিল্পীরা, এরা বুঝেছেন। আমরা দেখছি যে আমাদের বাংলা ভাষায় সাহিত্য চর্চার কাজটা শুরু হয়েছে সংস্কৃত ভাষা দিয়ে, কিন্তু কবিরা যারা সংস্কৃত ভাষা চর্চা করছেন, তারা কিন্তু ঠিক নিজেকে স্বস্তির মধ্যে স্বস্তি অনুভব করছেন না। তারা চেষ্টা করছেন নিজেদের ভাষায়, মাতৃভাষায় সাহিত্যটা রচনা করা যায় কিনা। আমরা যখন কবিতাগুলো, বাংলা কবিতাগুলো পড়বো, এরা কি করছেন? কবিতা লিখছেন, কাব্য লিখছেন, বলছেন যে কেন লিখছি না, লোক নিস্তারিতে যাই কাব্য রচিয়া, মানুষকে আমরা উদ্ধার করব, আর নিজের ভাষায় কথা বললে মানুষ এটা বুঝবে। কবি বলছেন দেশিলে বয়ান সবে যেন মিথ্যা, অর্থাৎ মুখের ভাষাটা সমস্ত মানুষের কাছেই শ্রুতি মধুর। এইভাবে এরা আস্তে আস্তে নিজের ভাষায় কথা বলার কাজটা শুরু করেছেন। এবং আমরা যদি 1000 বছর আগের বাংলাকে দেখি, চর্যাপদ দিয়ে বাংলা বলার কাজটা শুরু হয়েছে, এবং চর্যাপদকে আমরা আজকে থেকে 1000 বছর আগে রচিত হয়েছে বলে
আমরা কিন্তু জানি। অর্থাৎ একটা জাতি লিখতে পারছে যখন তার বয়স আজকে থেকে 1000 বছর, অর্থাৎ তার বহু আগে থেকে মানুষ বলছে ভাষাটা, এবং বলতে বলতে লেখার যে ইচ্ছাটা তার মধ্যে এটা তৈরি হয়েছে, কবিরা লিখতে আরম্ভ করেছেন। ফলে এই ভাষাটা, আমাদের যে ভাষা বাংলা ভাষা, তার যে ঐতিহ্য সেটা যেমন পুরনো, তেমনি এই বাংলা ভাষার সঙ্গে একটা বৃহত্তর জাতিগোষ্ঠীর মানুষ তার যে ভাষাটা তার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে সম্পর্কিত। বলতে বাধা নেই যে পৃথিবীতে এখন প্রায় 35 কোটি লোক বাংলা ভাষায় কথা বলেন, হিসেবটা এদিক ওদিক হতে পারে। সুতরাং এই জাতির ভাষা, তা নিয়ে আমরা যেমন নিজেরা গর্ব অনুভব করি, তেমনি আজকের এই যে আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি তার পিছনে একটা ভিন্ন প্রেক্ষাপট আছে। আপনি প্রসঙ্গক্রমে বাংলাদেশের কথা বলেছেন, এবং সেটা একটা দীর্ঘ ইতিহাস। তো দীর্ঘ ইতিহাস বলতে আমাকে যেতে হবে 1947 সাল, এবং তার আগে যখন দেশ ভাগ হওয়ার একটা জল্পনা কল্পনা চলছে, তখনই আমরা দেখছি যে সেই সময়ে দুটো রাষ্ট্র ভাগ হয়ে যাবে, একটা ভারত হবে, একটা পাকিস্তান হবে। পাকিস্তানের একটা অংশ চলে যাবে পশ্চিম দিকে, একটা অংশ চলে যাবে পূর্ব দিকে, অর্থাৎ বাংলাটা ভাগ হয়ে যাচ্ছে মূলত। মানে আমরা যেটা বঙ্গভঙ্গ, হ্যাঁ, বাংলা আমরা যেটাকে বলছি নতুন দেশ বাংলাদেশ, সেটা। তো ফলে 1947 সালের পরে সেটা হয়ে যাচ্ছে পূর্ব পাকিস্তান, এবং তখনই ওইখানকার যে পুরনো পত্রিকাগুলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদ, এসব পত্রিকাগুলো ওইখানকার ভাষাটা কি হবে সে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে শুরু করে দিয়েছে। এবং যখন 1947 সাল 14ই আগস্ট দুটো পাকিস্তান হয়ে গেল, তখন তারপরে পরেই আগস্ট মাসেই জিন্নাহ এলেন, এসে সেখানে রাষ্ট্রভাষা কি হবে সেটার সপক্ষে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে রায় দিলেন। এটা নিয়ে ভীষণ আলোড়িত হয়েছে, এবং তখন থেকেই কিন্তু সমস্যাটা দানা বাঁধতে শুরু করেছে। এবং তার ফলশ্রুতি হচ্ছে 1952 সাল, এবং 1952 সালের যে ঘটনাটা হয়তো আপনারা জানেন, এই ব্যাপারগুলো না জানার কথা নয়। 1952 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আমবাগান চত্বর, মানুষ আস্তে আস্তে ক্ষুব্ধ হচ্ছে যে আমরা কেন আমাদের নিজেদের ভাষা থাকতে আমরা অন্য ভাষায় সরকারি কাজ করব, অন্য ভাষায় কথা বলবো। এবং প্রশ্নটা এসছে তখনই যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে 95% মানুষ বাংলায় কথা বলে। স্বাভাবিক কারণে এরা উর্দুটাকে মান্যতা দিতে পারছে না। এবং 1952 সালে সেই 21শে ফেব্রুয়ারির দিন আমবাগানে মানুষেরা জড়ো হয়েছে, তারা বিক্ষোভ করবে। এবং তখন এই বিক্ষোভের আঁচ পেয়ে সেখানকার সরকার ইতিমধ্যে সেখানে 144 ধারা জারি করে দিয়েছে। কিন্তু মানুষ তো তখন উদ্দাম হয়ে উঠেছে, তারা মানছে না, এবং মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। স্বাভাবিক কারণে 144 ধারা ভঙ্গ হচ্ছে, সরকার ক্ষিপ্ত হয়ে পড়েছে, এবং সরকার ক্ষিপ্ত হয়ে সেই সব মানুষদের উপরে গুলি চালিয়েছে। তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা, না, তখন আর শুধুমাত্র ছাত্র নয়, সবাই, তখন ছাত্রের সঙ্গে সঙ্গে জনতারাও এসে সমবেত হয়েছে, পুরো সম্প্রদায়, সেখানকার যত মানুষ আছেন সবাই মিলে এটাকে একেবারে স্বতঃস্ফূর্তভাবে প্রভাবিত হয়েছে, সমর্থন করেছে, এবং লাইনে দাঁড়িয়ে তারা মিছিল করতে আরম্ভ করেছে। এবং এটাও সবার জানা আছে যে আব্দুল রফিক, সালাম, বরকত, এই চারজনেরা প্রথম শহীদ হয়ে গেলেন। এবং সেটাই কিন্তু পরবর্তীকালে একটা জাতিকে মনের মধ্যে আঘাত করেছিল, একটা জাতিকে, ঠিক তাই, একটা জাতিকে এগিয়ে চলার ক্ষেত্রে সহযোগিতা করছে। এটাই হচ্ছে গিয়ে তার প্রাক যে ইতিহাস, প্রাক প্রেক্ষাপটটা একদম। এবং এই বিষয়টা, এটা মানে মানুষকে কিন্তু তার চেতনা এবং তার মনের মধ্যে ভীষণভাবে একটা আঘাত দিয়েছিল যে এই কচি কচি প্রাণ শুধু একটা ভাষার জন্য রক্ত বলিদান দিয়ে দিয়েছে, তার আত্মবলিদান দিয়ে দিয়েছে। এটা মানুষের মনে একটা নাড়া দিয়েছিল, সাড়া ফেলেছিল। এবং সেখান থেকেই কিন্তু সেই ভাষাটাকে নিয়ে, সেই বাংলাটাকে নিয়ে এই যে এটার স্বীকৃতির যাওয়া, এবং তার পরবর্তী সময় এটাকে এত ভালোবাসা মানুষের। স্বীকৃতি যাওয়ার ব্যাপারটা অবশ্য এসেছে অনেক পরে এসেছে, কারণ 1952 সাল থেকে একটা দীর্ঘ পথ কিন্তু
সেখানকার মানুষকে হাঁটতে হয়েছে এবং সেটা সংগ্রামের পথ। আমি আপনার কাছ থেকে আরো এটা এতটাই বিস্তারিত বিষয়, এটা আরো অনেকটাই শুনবো, তবে তার মাঝখানে আমি একটু রাজেশ বাবুর কাছ থেকে একটু শুনতে চাইছি যে আপনি কিন্তু গ্রাম আর সমাজ উন্নয়ন নিয়ে আছেন, সেই বিভাগের সাথে জড়িয়ে আছেন। দেখুন, কোনো না কোনো ভাবে ভাষাটা কিন্তু আমাদের গ্রাম থেকেই, মানে গ্রাম এবং আঞ্চলিক থেকেই কিন্তু উঠে আসছে, সেটা শহর এবং আস্তে আস্তে সমগ্র দেশ এবং পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ছে। তো সেই গ্রামের যে চিত্রটা, গ্রাম এবং সমাজের যে চিত্রটা, সেই ভাষাটাকে নিয়ে সেখানে আপনি কি পরিবর্তন অনুভব করছেন? পরিবর্তন তো অবশ্যই ঘটেছে। ৭১-এর যে একটা স্বাধীনতা, ভাষার উপর ভিত্তি করে স্বাধীনতা এলো একটা দেশের, তারা প্রচন্ড রকমের প্রভাবিত হলো, প্রাণ গেল, সবই ঠিক আছে, কিন্তু তার একটু আগে যদি একটু পিছিয়ে যায়, যদি বাংলা বলতে গেলে তো রবীন্দ্রনাথ চলে আসে, নজরুলের কথা চলে আসে, জীবনানন্দ চলে আসে, নাহলে আমরা বলতেই পারবো না বাংলার কথা। ঠিক ৪৭-৪৮-এর যে শিলচরের আন্দোলন, প্রথম ভাষার যে আন্দোলনের শহীদ কমলা ভট্টাচার্য, ১৫-১৬ বছরের যে বালিকা, বা আরো তার সহপাঠী, বা আরো সেখানে যে পুলিশ যেখানে বসেছিল তারা আন্দোলনে, কিন্তু তারপর থেকে আমরা একটা জাতি, বাঙালিকে যদি তো একটা জাতি হিসাবে দেখি, আমরা তো এখানে আর ধর্ম বা জাত হিসাবে দেখি না। এবং যদি আপনি দেখেন যে বাংলা ভাষা কিন্তু বা বাংলা ভাষাটা বাংলা হওয়ার জন্য বাঙালি জাতি কিন্তু কখনোই সাম্প্রদায়িক নয়। যে আমি যদি আজকের সমাজ গ্রামকে দেখি, কিন্তু এখন দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা যদি একটু এই সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর মধ্যে তাকাই, বাংলাদেশ বিশেষ করে, যে এরা কিছু কিছু জায়গায় ভাষাটাকে কলুষিত হয়েছে, ভাষাটার পরিবর্তন হয়েছে, সবই করতে চেষ্টা করছে। যে ইভেন কম্পিউটার আসার পরেও বাংলাতে কম্পিউটার কি করে ব্যবহার করতে হয় শিখিয়েছে গোটা বিশ্বকে, অ্যাপ তৈরি করেছে বাংলাতে, কিন্তু তারপরেও ৭১ পর থেকে একটা কিরকম পরিবর্তন। এবং স্বাভাবিক, আপনার পাশের বাড়িটা যদি অশান্তিতে থাকে তাহলে তো আপনিও অশান্তিতে জ্বলবেন, সেরকম আমরাও সেই জন্য মাঝে মাঝে কি দেখা যায় বিক্ষিপ্ত ঘটনা, সেটা আশা করব যাতে না হয়। কারণটা হলো যে এই ভাষাকে রবীন্দ্রনাথের পরে নজরুল টেনে নিয়ে গেছেন, বিভিন্ন ধরনের গান বিশেষ করে শ্যামা সঙ্গীত লিখেছে যেটা খুবই জনপ্রিয়, সেগুলো কিন্তু লোকে মনে রাখে না। তখন তারা ধর্ম খোঁজে সেখানে। এবং যেমন ধরুন, যদি আমি এরকম বলি যে মানে আমার কানে লাগে তাই বলছি, বাঙালি, খাঁটি বাঙালি বলছি না, কিন্তু একটা বাঙালি হিসেবে যদি, খাঁটি বাঙালি কোনো ইয়ে হয় না, সংজ্ঞা হয় না, যে দেখি যে আমি যদি জলকে পানি বলি তখন একটু কানে লাগে যে কি এটা বাংলা ভাষা না অন্য কিছু, না ভাষার মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেইগুলো গ্রামে গঞ্জে বা সমাজে যখন দেখি তখন খুব খারাপ লাগে, বলারও চেষ্টা করি যে না, এরকম হওয়ার দরকার নেই, আমরা ওই রকম সাম্প্রদায়িক নই। তো আমরা সবসময় ভাবি যে কে বাঙালি সেটা আমার কাছে, কারণ সে বাংলা কথা বলছে। কিন্তু আমাদের এতটাই খোলামেলা, এতটাই আমরা সবাইকে নিয়ে চলতে পারি, সেক্ষেত্রে ভারতবর্ষের আর কোনো প্রদেশে এই ধরনের জাতি বা সমুদায় আছে বলে আমার সন্দেহ আছে। তার কারণ একটাই হলো যে যদি দেখি একটা উদাহরণ হিসাবে যদি নিই, আমি নেতাজি সুভাষচন্দ্র বোসকে, যে লোকটা বাঙালি, বাংলা ভাষা বলতে জানে, সে ভারতবর্ষের যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সব সম্প্রদায়ের লোক, সব জাতির লোক, সব ধর্মের লোক তাকে সমর্থন করছে। এরকম ব্যক্তিত্ব কিন্তু আমরা পাইনি। আমাদের উচিত এই মুহূর্তে সেই রকম ব্যক্তিত্বকে অনুসরণ করা এবং নিজেদের চারিত্রিক গঠনটাও সেরকম করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো যে কোনো একটা ভাবনার কথা বলতে গেলে আমি সবসময় ভাবি আমি সেই দ্বারা ভাবিত কিনা। যেমন ধরুন, আমি যদি বাইরে যাই, অনেকে দেখি বাংলা বলতে লজ্জা পাই, কিন্তু আমি আবার খুব খুব গর্ব অনুভব করি বাংলা বলতে। যেমন আমি সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে গিয়ে আমি রাস্তায় রাস্তায় প্রত্যেকটা লোকের সাথে বাংলায় কথা বলেছি, কেউ রেসপন্স করেছে, কেউ করেনি, কেউ হেসেছে আমার পরিচিতির মধ্যে যে কি করছে, খ্যাপামো করছে। আমি বললাম না, এটা খ্যাপামো নয়, আমি জানাতে চাই যে আমি একজন বাঙালি, আমি বাংলাতেই কথা বলবো। হ্যাঁ, আমি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো একটা দিই, বক্তৃতা দিই, সেখানে তার ডিমান্ড অনুযায়ী আমাকে ইংরেজিতে বা হিন্দিতে কিছুতে বলতে হবে, সেটা অবশ্যই দরকার। কিন্তু তার সাথে সাথে এটা খুব ভালো বলেছেন আপনি যে আমি বাঙালি হয়ে বাংলা বলতে লজ্জা বোধ করি, এটা কিন্তু এখন একটা
ট্রেন্ড হয়ে গেছে, এখন একটা আমাদের মধ্যে একটা ট্রেন্ড, এবং আমরাই কিন্তু আমাদের ছেলে মেয়েদের বাংলা শেখাতে চাই না, বাংলা থেকে পিছিয়ে রাখি, বলি ঠিক আছে বাংলাটা তুমি পরে করো, আগে ইংলিশটা করো। হঠাৎ করে বললে হিন্দি আপনারা বলতে লেগে এগিয়ে যাচ্ছে, যাবে। হঠাৎ করে হিন্দি হিন্দি বলতে লেগে যাচ্ছে। এবং রবীন্দ্রনাথ কিন্তু ভারতী পত্রিকায় এই নিয়ে একটা কথা বলেছিলেন যে তুমি ইংরেজিতে যাহা শিখিয়াছো তাহা বাংলায় লিখিয়া ফেলো। তার কারণটা, হ্যাঁ, তার কারণটা কি না, উনি চাইছিলেন যে বাংলা ভাষা বিদ্যালয় থেকে ছেড়ে অন্য সমুদায়কে প্রভাবিত করুক এবং সেগুলো বাংলা ভাষাতেই হোক। কোন লেভেলে ভাবতেন বাংলাটা নিয়ে, গোটা বিশ্বের প্রত্যেকটা জায়গায় যেন প্রত্যেকটা পত্রিকা প্রত্যেকটা বই যেন বাংলাতেই থাকে, বাংলাতে। একদম একদম। 1905-6 সালে যখন আমাদের না, আমি আমার কলকাতার কালচার নিয়ে বলছি, যে 1905-6 সালে তো বাংলাতে একটা মেডিকেলের বই আসতো, লিখে ফেলা হয়েছিল, যেহেতু ছাত্রীরা, বিশেষ করে ছাত্রছাত্রীরা বুঝতেই পারছিল না যে ইংরেজি বইটা তারা কিভাবে পড়বে না পড়বে। এখানে কিন্তু স্যার আমি নির্মল বাবুর কাছে একটা বিষয় পরিষ্কার ভাবে জানতে চাইবো, যে এখানে কোথাও কি আমাদের মধ্যে একটা বিষয় আছে কিন্তু স্যার, সেটা হলো দেখুন বাংলা একটা ভাষা, হ্যাঁ, সেই ভাষাটাকে আমি অবশ্যই শিখবো, সেই ভাষাটা নিয়ে আমি কাজ করব, জানবো, সমৃদ্ধ হব, কিন্তু মাতৃভাষা আর বাংলা ভাষার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। মাতৃভাষা সেটা আঞ্চলিকও হতে পারে, সেটা কোনো সম্প্রদায়েরও হতে পারে। বুঝতে পেরেছি, আপনি একটা জায়গায় এমন একটা জায়গায় ধরেছেন যে এগুলো একটা ভাবনার বিষয় বটে। এটার মধ্যে কিন্তু একটা শুধুমাত্র পার্থক্য আজকে বাংলা ভাষার কথা আমরা বলছি ঠিক আছে, কিন্তু পাশাপাশি যারা বাংলা ভাষায় কথা বলেন না, অথচ জনসংখ্যার দিক দিয়ে তারা খুব বেশি লোক নয়, ত্রিপুরার কথাই ধরুন, এখানে আদিবাসী জনগোষ্ঠী আছে, 19টা ভাষা গোষ্ঠীর মানুষ আছে, এবং এমন জনগোষ্ঠীও আছে যাদের লোক সংখ্যা এত কম যে আগামী দিনে এই ভাষাটার কি হবে, যে এন্ডেঞ্জার্ড একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে। এখন এদের ভাষাটাকে তো বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে, কেননা এই ভাষাটা হারিয়ে গেলে একটা জাতিগোষ্ঠীর সংস্কৃতিটা হারিয়ে যাবে। একটা জাতিগোষ্ঠীর সংস্কৃতিটা লাভ করার জন্য তাদের বহু সময় ব্যয় করতে হয়, বহু সাধনার প্রয়োজন হয়, এবং সেই জাতিগোষ্ঠীর ভাষা হারিয়ে যাওয়া, সেই জাতিগোষ্ঠীর মানুষগুলো আস্তে আস্তে ক্ষয়িত হচ্ছে। তো এই যে সংস্কৃতিটা হারিয়ে গেল, তো আমাদের মোট কথা হচ্ছে এতে আমাদের ক্ষতি হয়ে গেল একদম। সুতরাং একটা বড় ভাষার যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে, পাশাপাশি ছোট জনগোষ্ঠী যারা, তাদের ভাষাটাকেও বাঁচিয়ে রাখা এবং তাদের ভাষাটাও বেঁচে থাকা, সেটারও প্রয়োজন আছে, এবং এটা ইতিহাসের স্বার্থে প্রয়োজন আছে এবং এই পৃথিবীর স্বার্থে প্রয়োজন আছে। তাই আমাদের উচিত যে প্রতিটি জনগোষ্ঠীর ভাষা যাতে বাঁচে সেই বিষয়ে তৎপর হওয়া। এবং এখন প্রশ্ন হতে পারে যে কারা তৎপর হবে। হ্যাঁ, এটা বেসরকারি সংস্থা যারা আছেন তারাও ভাববেন, যারা দেশকে ভালোবাসেন, যারা মাটিকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, তারা ভাববেন, দেশের সরকার ভাববেন যে এই ভাষাটা আপনার এই কথাটা থেকে আমি যদি আরেকটু এটার সাথে সংযোজন করে দেই, সেটা হলো প্রতি বছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের সরকার, রাজ্য শিক্ষা দপ্তর থেকে কিন্তু একটা ভাষাকে সম্মান জানানো হয়, স্বীকৃতি দেওয়া হয়। তো এবছর একটা রাখা হয়েছে, সেটা একটা বিশেষ দিনে বিশেষভাবে আমরা ঘোষিত হবে, আমরা শুনবো। তবে কি আরেকটা খুব ভালো দিক যেটা আপনি বলছিলেন, যে মাতৃভাষা সেটা যে কেউ, ছোট দলের, ছোট আঞ্চলিক বা জাতির বা ছোট সম্প্রদায়ের হতে পারে। এই বছর কিন্তু আমরা যেটা নতুন পরিবর্তন পেলাম, সেটা কিন্তু আমাদের যে শিক্ষা, যে একদম নিচের স্তর থেকে, নিচু স্তর থেকে, সেখানে কিন্তু পাঠ্যক্রমের মধ্যে ককবরক ভাষাকে একটা সম্মান জানিয়ে পাঠ্যক্রমে রাখার ব্যবস্থা এবং পরিকল্পনা, বলতে পারি উদ্যোগ নিয়ে নেওয়া হয়েছে। উদ্যোগ অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। তো এই যে পরিবর্তনটা, মানে আমি কোন জায়গাটায় আমার সমস্যা সেটা কিন্তু আমি খুঁজে বের করতে পারছি। কারণ একটা শিশু, বা আমি একটা শিশু থেকেই বলছি, বা একটা বাচ্চা যখন তার মার কাছেই তো প্রথম ভাষা শেখে, তো মাই তার প্রথম ভাষা শেখান, তাই বলে আমরা মাতৃভাষা বলে থাকি। তো মার কাছে যখন শুনেন, তখন কিন্তু সেই ভাষাটার মধ্য দিয়ে সে তার শিক্ষাটা যদি সম্পূর্ণ নেয়, সেটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, তাহলে তার শিক্ষাটা সম্পূর্ণ হবে। আপনি ভালো বলেছেন, এটা সরকারি উদ্যোগটাকে নিশ্চয়ই আমি সাধুবাদ জানাবো। পাশাপাশি আরেকটা বিষয় দেখুন, কিছুক্ষণ আগে ডক্টর চ্যাটার্জি বললেন 1961 সালের যে 19শে মে শিলচরে যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছিল, সেই কথাটা বললো। এটা খুব বেদনাদায়ক, পরিতাপের, দুঃখের যে স্বাধীন দেশেও ভাষার জন্য মানুষকে প্রাণ দিতে হয়।
ইয়েতে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভাষার জন্য একটি মেয়ে সে প্রাণ দিয়ে দিল। তামিলনাড়ুতে চেন্নাস্বামী বলে একজন, তাকেও দেখেছি যে ভাষার দাবিতে তাকে এই যে এটা হওয়াটা ঠিক নয়। কারণ প্রত্যেকটা জাতিগোষ্ঠীর মানুষ তার ভাষার প্রতি যদি আমি সম্মান জানাতে পারি তাহলে আমি আসলে নিজেই সম্মানিত হই, এটা হচ্ছে সবচেয়ে বড়। এবং এই ব্যাপারটাকে আমাদের গুরুত্ব দিয়ে ভাবা উচিত। বহু ভাষাভাষীর দেশ, বহু ভাষাভাষীর দেশে প্রতিটি ভাষা যাতে বেঁচে থাকে, এতে সংস্কৃতি সমৃদ্ধ হবে, জাতি সমৃদ্ধ হবে, দেশ সমৃদ্ধ হবে। এবং যে কারণে এই বাংলাদেশের মতো বৃহৎ জনগোষ্ঠীর মানুষেরাও কিন্তু এই 1952 সাল থেকে যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনটা কোথায় গিয়ে ঠেকেছে দেখুন। একটা স্বাধীনতা যুদ্ধের দিয়ে গিয়ে ঠেকেছে। শেষ পর্যন্ত ওদের হাতে অস্ত্র ধারণ করতে হয়েছে। ইস্যুটা ছিল ভাষা, কিন্তু সেই ভাষার আন্দোলনটাই আস্তে আস্তে বাড়তে বাড়তে গিয়ে একসময় একটা জাতি একেবারে সার্বিক মুক্তি চেয়েছে, পশ্চিম পাকিস্তানি শাসন থেকে তারা বেরিয়ে আসতে চেয়েছে, এবং ঘটনাটা তাই হয়েছে। ওরা স্বাধীন দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে শেষ পর্যন্ত। ফলে প্রতিটি ভাষার প্রতি শ্রদ্ধা জানানো এটা আমাদের যেমন জাতীয় কর্তব্য, পাশাপাশি প্রত্যেকের ভাষা বেঁচে থাকা, সেই ভাষাকে বাড়তে সুযোগ দেওয়া, এটারও কিন্তু গুরুত্ব আছে। একদম একদম নির্মলবাবু, আপনি যে কথাটা বলছেন সেটা প্রসঙ্গে, সেটা থেকেই আমি রেশ নিয়ে যদি আমি চ্যাটার্জি বাবুর কাছে যাই, সেই অর্থে আমি একটা কথাই বলবো যে ভাষাটা যেন বেঁচে থাকে, ভাষাটার যেন আমাদেরকে শিক্ষা, সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্য ধরে রাখতে সাহায্য করে, সেটার জন্য সরকার বেসরকারিভাবে পদক্ষেপ নিচ্ছে, সবটাই হচ্ছে। তারপরও কোথাও কি আমাদেরও ভূমিকা রয়েছে কি? ভূমিকা বলতে গেলে আমি বলতে পারি যে আমাদের ঘাটতি থেকে গেছে। বিশেষ করে আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমার জাত বা ধর্ম যাই হোক না কেন, বাংলা ভাষায় যখন কথা বলি আমাকে এটাই ভাবতে হবে যে আমার বাংলা ভাষাকে কিভাবে প্রসারিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্য খুবই চিন্তিত এবং বিচলিত ছিলেন। তার দুটো বই থেকেই পাওয়া যায় যে বাংলা ভাষা পরিচয় এবং বাংলা শব্দ তত্ত্ব, বিশেষ করে বাংলা ভাষার বানান এগুলো নিয়ে, ব্যাকরণ নিয়ে অত ভাবতেন না। উনি বলতেন যে যত সহজ সরলভাবে পারা যায় বাংলাকে সবার কাছে কিন্তু পরিবেশন করতে হবে, যাতে সবাই বলতে পারে এবং বুঝতে পারে। ঘটনা যেটা হলো যে আমরা যদি দেখি যে বাংলা ভাষাকে কিভাবে প্রসারিত করতে হবে, তার বড় একটা স্টেপ নিতেই পারে সরকার, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের তো এইভাবে যা করছে অবশ্যই ভালো, কি আমাদের পশ্চিমবঙ্গে, কি আমাদের ত্রিপুরাতে বা অন্যান্য আসামে যে জায়গাটাতেই হোক না কেন, কিন্তু কেন্দ্র সরকার এই ধরনের একটা পরিবেশ তৈরি করতে পারে স্কুলের মধ্যে, যে প্রথম যে আমরা 6-7-এ যেখানে আমরা এখানে দেখেছি চালু আছে যে কেউ হিন্দি বা জার্মানি বা যে কোনো একটা ভাষা নিয়ে পড়তে পারে। আমাদের অন্যান্য প্রভিন্সে, অন্যান্য রাজ্যগুলোতে এখানে রাজ্য সরকার এই ধরনের, কেন্দ্র সরকারের অনুমোদন দিতেই পারে যে না, এই 2 বছর তাদেরকে, ছাত্রদেরকে বাংলা ভাষা নিতেই হবে। আপনাদের আরেকটা বিষয় আমি বলে রাখছি, আপনারা জানেন, দুজনেই জানেন যে এনইপির মধ্য দিয়ে কিন্তু মাতৃভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং রাখা হয়েছে। মাতৃভাষার তার প্রাথমিক শিক্ষাটা যেন শিশু তার করতে পারে, এবং হায়ার স্টাডির জন্য, যেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা বরাবরই দেখে থাকি যে হায়ার স্টাডি যখন আমরা করি, আমাদের ছাত্রছাত্রীরা করেন, তখন কিন্তু কি হয়, এই ভাষাটা নিয়েই সমস্যা হয়। সে সারা বছর, সারা জীবন পড়ে গেল বাংলা, তখন দেখা গেল তার রিসার্চ বা স্কলারের জন্য তাকে একটা নতুন ভাষা নিয়ে পড়তে হচ্ছে, ইংরাজি। আরেকটা যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা অবশ্যই খুবই ভালো তথ্য আপনি দিয়েছেন। তার সাথে আরেকটা প্রসারের কথা আমি বলে রাখি, যে ক্ষেত্রে যে আমাদের এই ভারতবর্ষে যখন ভারতবর্ষ ভাগ হয়নি, অবিভক্ত ভারতবর্ষে প্রথম নোবেল পুরস্কারটা কে পেয়েছেন? একজন বাঙালি, তার বাংলা ভাষাতে কবিতা, আবৃত্তি, পদ্য সবকিছু লেখার জন্য। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, এমনকি যদি ধরাও যায় আমাদের শ্রীলঙ্কারও জাতীয় সঙ্গীত একজন বাঙালি কবির মাধ্যমে বেরিয়েছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বাংলা ভাষাটাকে জাতীয় ভাষা হিসাবে ইয়ে করা হোক, মানা হোক, না দরকার অবশ্যই। কারণ হলো এই যে আমাকে সম্মান এনে দিয়েছে, যে দেশকে গর্বিত করেছে, সেই ভাষাকে আমি কিন্তু ফেলে দিতে পারি না। তবে ভালো বলেছেন রাজদা, কথাটা হয়তো ঠিকই আছে, কিন্তু পাশাপাশি এখন যে বিশ্বটা নিয়ে, এখন বিশ্বের যে হাল হকিকত, বিশ্বের যে গতি প্রকৃতি, এটা নিয়েও কিন্তু আমাদের মনে হয় ভাববার সময় এসে গেছে। কারণ আমরা দেখছি যে আমরা এখন কম্পিউটার করছি, কিন্তু ইংরেজি ছাড়া আমরা কিন্তু এগোতেই পারছি না।
পাশাপাশি ভারতে রাষ্ট্রভাষা হিন্দি হয়ে আছে। রাষ্ট্রভাষা হিন্দি, এটাও একটা রাজভাষা। হ্যাঁ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, নট রাজভাষা। আচ্ছা, তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের ভাবনা চিন্তাটাকে মনে হয় একটা ভিন্ন খাতেও নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, এবং সেটাকে কিভাবে আমরা ভাববো। আমাদের জন্য আমাদের ভাবতে লাগবে, না, এটাই সে তো হলো অবশ্যই। উদ্যোগ আর কি। না, সেক্ষেত্রে রাজনৈতিক ভাবেও দরকার সদুদ্যোগ, নাহলে পারবো না। সমাজ কিন্তু হিসাব, সমাজের নিয়ম কি, নিজের গতিতে এগোয়। যেমন নদী যেদিকে ঢালু, যে দিকটা ঢালু পাবে সেদিকেই চলে যাবে নদী। সমাজও কিন্তু সেইভাবেই চলে, যে আমি বলছি বলে যে কালকে সকালবেলায় সব পাল্টে গেল তা না, নয়। না, না। কালকে সকালবেলায় কেউ হিন্দি বলছে না বা ইংরেজি বলছে না, বাংলা বলছে তার নয়। কিন্তু এখানে যদি রাজনৈতিক উদ্যোগ তার সাথে সাথে সরকারি উদ্যোগ থাকে, আর আমাদের উদ্যোগ তো আছে, বিশেষ করে বাংলা ভাষার যারা আমার ধারক বাহক বলা যেতে পারে, আমাদের নির্মলদার মতো আরো অনেকে যারা আছেন। নির্মলদা তো অবশ্যই, কারণ নির্মলদা একটা জানেন নিশ্চয়ই যে একটা ভাষার সমস্যা হয়েছিল বাংলাদেশে, উনি কিন্তু সমাধান করেছিলেন। আচ্ছা। আনন্দবাজারে তার প্রকাশও পেয়েছিল। অবশ্যই উনি বাংলার ঠিক আছে? সাথে পুরো তো, রাষ্ট্রের না, এরকম লোক আছে যারা, যে তারা কিন্তু আছেই, এবং তার সাথে সাথে এই উদ্যোগগুলো পেলে কি হবে, আস্তে আস্তে ঠিক মানুষের একদম মধ্যে একদম। আমরা প্রসারিত আমাদের অনুষ্ঠানের একদম শেষ দিকে রয়েছে, আর হাতে মাত্র 1-2 মিনিট আছে। তো আমরা যাওয়ার আগে দুজনের কাছেই বরাবর ভাবে আমরা আরো অনেক বেশি আপনাদেরকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের মাঝখানে এসেছেন, এত সুন্দর করে বাংলা নিয়ে চর্চা এবং বাংলাকে কিভাবে গ্রাম এবং সমাজে প্রসার এবং ওটার আরো উন্নতি হোক সেটার জন্য আপনারা অনেক কথা বলেছেন। তবে যাওয়ার আগে একটা ছোট করে মেসেজ আমি শুনতে চাইবো আমাদের নির্মলবাবুর কাছ থেকেও, আপনার কাছ থেকেও। সেই মেসেজটা আমাদের ভিউয়ার্সের জন্য কি হবে? মেসেজটা এমন কিছু তো বার্তা দেওয়ার মতো নেই, তবে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আমি শ্রদ্ধা করি, যারা ভাষাকে ভালোবাসেন তাদের আমি শ্রদ্ধা করি, যারা অন্যের ভাষাকে ভালোবাসেন তাদের আমি শ্রদ্ধা করি। আমার ভাষাও বেঁচে থাকুক, ছোট ভাষা গোষ্ঠীর মানুষের ভাষাও বেঁচে থাকুক, বড় ভাষা গোষ্ঠীর মানুষের ভাষাও বেঁচে থাকুক। একদম। পৃথিবীর সবার ভাষা দীর্ঘজীবী হোক। অসংখ্য ধন্যবাদ। এবং রাজেশ বাবু, সেই একই কথা আপনার কাছ থেকে জানতে চাইবো ছোট করে। আমার একটাই কথা, যারা বাংলা জানে, যারা বাংলা জাতি বা বাংলা ভাষায় কথা বলে বা জানেও না, তাদের সবাইকে প্রত্যেক বছর একটা করে যে কোনো সাহিত্য কিনুন, পুরো বছরটা পড়ুন, কেমন লাগলো দেখুন, আবার পরের বছর আর একটা বাংলা সাহিত্য কিনুন। বই মেলা আসছে সামনে, বিভিন্ন জায়গায় বই মেলা হয়, বিভিন্ন স্টলে বাংলা বই পাবেনই পাবেন। দয়া করে কিনুন এবং বাংলা বইটা পড়ুন। অসংখ্য ধন্যবাদ রাজেশ বাবু আপনাকেও। আমাদের সাথে এতক্ষণ ছিলেন দুজন ভাষাপ্রেমী, ভাষাবিদ বা শিক্ষাবিদ আমরা বলতেই পারি, এবং যাদের মধ্য দিয়ে আমরা জেনেছি কিভাবে ভাষাটাকে আমরা প্রসার লাভ করতে পারবো, কিভাবে ভাষাটাকে প্রত্যেকের ঘরে পৌঁছে দিতে পারবো। শুধুমাত্র আমার আপনার বাংলা নয়, তার পাশাপাশি যেগুলো পিছিয়ে রয়েছে। এই মাতৃভাষা দিবস মানেই সব ভাষাকে, মাতৃভাষাকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো। আমরা আবারও প্রত্যেকটা মাতৃভাষাকে সম্মান ও শ্রদ্ধা এখান থেকে জানাচ্ছি, বন্দে ত্রিপুরার পক্ষ থেকে জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভাষা দিবসের অনেক অনেক শ্রদ্ধা সবাইকে। নমস্কার। নমস্কার সবাইকে।